অ্যালিগেটর গার একটা প্রি হিস্টোরিক ডায়নোসর যেটা প্রায় 300 মিলিয়ন বছর ধরে আমাদের মাঝে বেঁচে আছে। হ্যাঁ, লিটারেলি অ্যালিগেটর গার একটা ডায়নোসর। তো আমি মনে করলাম একটা অ্যালিগেটর গার নিজে রাখলে কেমন হয়, ডায়নোসর রাখবো, ভালোই তো হওয়ার কথা। তো আমি যখন এই অ্যালিগেটর গারটাকে কিনেছিলাম তখন এটা সাইজ ছিল এরকম, কিন্তু বর্তমানে প্রায় 100 দিন পর আমার এই অ্যালিগেটর গারটা সাইজ হয়ে দাঁড়িয়েছে এরকম। লিটারেলি এটা সাইজে 3 থেকে 4 গুণ তো বেশি বড় হয়েছে মাশাআল্লাহ। যেই জিনিসটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ অ্যালিগেটর গার বড় করা কিন্তু মোটেও সহজ না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে আমি আমার এই ছোট্ট অ্যালিগেটর গারটাকে এত বড় করলাম, কিভাবে এই ডায়নোসরদের যত্ন নিতে হয়, এদের কিরকম কি খাবার প্রয়োজন, কতই বা খরচ হয় এই অ্যালিগেটর গার পালতে গেলে, এবং এই অ্যালিগেটর গার পালতে গেলে সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা আমাকে ফেস করতে হয় যে অ্যালিগেটর গারকে আদৌ হাতে কামড় দেয় নাকি। তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওতে আমি আমার অ্যালিগেটর গার ট্যাঙ্কে হাত নিচে রেখে দেখাবো যে আদৌ এটাকে কামড় দেয় নাকি দেয় না। এটা যে অনেক বড় একটা বোকামি হবে সেটা কিন্তু ভিডিওর সামনে গেলে আপনি দেখতেই পারবেন। তো চলুন আর স্পয়লার না দিয়ে আমরা শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমি বানাচ্ছি, এবং এই ভিডিওটা বানাতে কিন্তু আমার লিটারালি অনেক সময় লেগেছে। তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমার এই অ্যালিগেটর গার পালন করার এক্সপিরিয়েন্সটা। অ্যালিগেটর গার কিন্তু একটা প্রি হিস্টোরিক মাছ, যেটা কিন্তু একটা মনস্টার ক্যাটাগরির মধ্যে পড়ে। এই মাছটা কিন্তু সাইজে অনেক বড় হতে পারে, একটা প্রপার মানুষের সাইজের থেকেও কিন্তু বড় হতে পারে। 6 থেকে 7 ফিট বড় হতে পারে এই মাছটা, এবং ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু আরো বড় হতে পারে। এই মনস্টার ফিশটা কিন্তু একদম কুমিরের মতো দাঁত আছে, এবং আমার পার্সপেক্টিভে কিন্তু আমার মনে হয় কুমির থেকে ইভলিউশন হয়ে এই মাছটা এরকম হয়ে দাঁড়িয়েছে। তো এরকম একটা ডেঞ্জারাস মাছকে যদি পেট হিসাবে রাখা যায় তাহলে তো সেটা খারাপ হয় না, তাই না? লিটারালি বলদ হলেই মানুষ এই কথা বলবে এরকম একটা মাছ রাখার। এই মাছটা এতটাই ডেঞ্জারাস যে আমাকে তো একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে এই মাছটা পালতে কি আদৌ লাইসেন্স লাগে নাকি। না, লিটারালি লাইসেন্স লাগে না, অতটাও ডেঞ্জারাস না, কিন্তু ভালোই ডেঞ্জারাস। আমার যে অ্যালিগেটর গারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্পটেড অ্যালিগেটর গার। এছাড়াও অ্যালিগেটর গারের কিন্তু আরো অনেক ভ্যারিয়েশন পাওয়া যায়, যেমন শর্ট নোজ গার, লং নোজ গার, তাছাড়াও কিন্তু আছে ফ্লোরিডা গার, যেটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের বডি শেপের জন্য। এই গারগুলো সাধারণত আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না, কিন্তু এই স্পটেড গারটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে পাওয়া যায়। এখন পাওয়া যায় বলতে যে এটা যে অনেক সহজলভ্য তা কিন্তু না। গেস করেন তো এইটুকু একটা অ্যালিগেটর গার আমি কত টাকা দিয়ে কিনেছিলাম? 500, 1000 নাকি 1500? আমি জানি এই বাজেটগুলো শুনেই তো আপনার অনেক বেশি লাগছে, কিন্তু এই অ্যালিগেটর গারটা আমাকে কিনতে হয়েছিল 2000 টাকা দিয়ে। আপনি বুঝতে পারছেন এতটুকু একটা বাচ্চা মাছ আমাকে লিটারেলি 2000 টাকা খরচ করে কিনতে হয়েছে। তাছাড়াও এত ছোট মাছ এত টাকা দিয়ে কেনা কিন্তু অনেক বেশি রিস্কি, কারণ এদের বাঁচানো কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। বুঝতেই পারছেন আপনাদের জন্য আমি কত বড় একটা রিস্ক নিয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এটাকে তো আমি সাকসেসফুলি অনেকটাই বড় করতে পেরেছি, কিন্তু এটাকে বড় করা কিন্তু মোটেও সহজ ছিল না। এই অ্যালিগেটর গারটাকে এই সাইজে আনার ক্ষেত্রে আমাকে এখন পর্যন্ত 3 বার ট্যাঙ্ক পরিবর্তন করতে হয়েছে। সবার আগে আমি শুরু করেছিলাম এই 1 ফিট ট্যাঙ্কটা দিয়ে, পরবর্তীতে আমাকে শিফট করতে হয়েছে এই 2 ফিট ট্যাঙ্কে, এবং এখন আমার অ্যালিগেটর গারটা যে ট্যাঙ্কের মধ্যে আছে এটা কিন্তু একটা লার্জ ট্যাঙ্ক, যেটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারছেন। একটা জিনিস কিন্তু আমি অনেক বেশি লক্ষ্য করেছি যে এই অ্যালিগেটর গার কিন্তু তার বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের কালার ওয়েজ ক্রিয়েট করে। কখনো এটাকে দেখে মনে হয় এটা গায়ে কোনো স্পটই নেই, একদম প্লেন হয়ে গিয়েছে, আবার কখনো কখনো বোঝা যায় যে এটা স্পটটা কিন্তু অনেক বেশি ডার্কার হয়ে গিয়েছে। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন এবং আমার এফোর্ট গুলোকে সম্মান করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। কোয়েশ্চেন আসতে পারে যে এই অ্যালিগেটর গার কি সময়ের সাথে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে দাঁড়ায়? হ্যাঁ, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। অনেক ক্ষেত্রেই এই অ্যালিগেটর গার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাগ্রেসিভ হয় যখন এটাকে অনেক দিন ধরে খাবার দেওয়া হয় না তখন। অ্যালিগেটর গারের খাবারের কথা যখন আসলোই, তখন চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি যে এই মাছদের আসলে কি খাইয়ে আমি এত বড় করিয়েছি। একদম বাচ্চা স্টেজে অ্যালিগেটর গারকে খাওয়ানো কিন্তু মোটেও সহজ ছিল না। আমি এদেরকে শ্রিম দিয়ে ট্রাই করেছি,
করেছিলাম, কলিজা দিয়ে ট্রাই করেছিলাম এবং কোনোটাই কিন্তু সে খাচ্ছিল না। পরবর্তীতে যখন তাকে আস্ত মাছ খেতে দিলাম, অবশ্যই আস্ত মাছটা কিন্তু তার সাইজের সমান অনুসারে আমি এনেছিলাম, তখন কিন্তু এই অ্যালিগেটর গারটা আস্ত মাছ খেয়েছিল। একটা জিনিস তখন আমি অনেক বেশি লক্ষ্য করি যে এই অ্যালিগেটর গার কিন্তু আস্ত মাছ ছাড়া কোনো ভাঙাচোরা অন্যান্য মাছ খায় না, এবং মাছটা যদি ট্যাঙ্কের নিচে চলে যায় সেক্ষেত্রেও কিন্তু অ্যালিগেটর গার সেই মাছ খায় না। বড় হওয়ার সাথে সাথে আমার অ্যালিগেটর গারের এই বাজে অভ্যাসটা কিন্তু আমি অনেকটাই পরিবর্তন করে দিয়েছি। এটা কিন্তু এখন যে আস্ত মাছ ছাড়া খায় না এমন না, আস্ত মাছই সকল ক্ষেত্রে প্রিফার করে, কিন্তু ভাঙাচোরা মাছ থাকলে সেটাও খায়। বড় হওয়ার সাথে সাথে এটা খাবারের সাইজও কিন্তু অনেকটাই বড় করে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যালিগেটর গার বা কোনো মনস্টার ফিশ কিন্তু ফিশ ফুড খেয়ে অভ্যস্ত থাকে না, এরকম কোনো অন্যান্য মাছ এবং গোস্তই কিন্তু শুধুমাত্র অ্যালিগেটর গার খেয়ে থাকে। বুঝতেই পারছেন এরকম একটা মনস্টার ফিশ পালা কিন্তু একদম যেন তেন কাজ না, অনেক বেশি খরচ হয় এসব মাছ পালতে গেলে। শুধু খরচের কথা বললে হবে না, অনেক বেশি ঝামেলাও কিন্তু হয়। সব থেকে বেশি ঝামেলা আমি ফেস করি অ্যালিগেটর গারের ট্যাঙ্ক ক্লিনিং এর সময়। এই গারটা এত বেশি অ্যাগ্রেসিভ যে প্রত্যেকবার ট্যাঙ্কের ওয়াটার ক্লিন করার সময় এটা হয়তো বা লাফ দিয়ে এদিক সেদিক চলে যায় অথবা কামড়াতে চলে আসে, কোনো না কোনো কিছু একটা তো এটা করেই। আর সব থেকে বড় সমস্যা হলো এই অ্যালিগেটর গার কিন্তু ট্যাঙ্ক থেকে লাফিয়ে পড়তে অনেক বেশি পছন্দ করে। যখনই ট্যাঙ্কে কোনো ফাঁক ফোকর দেখে সেখান থেকেই সে একটা লাফ দেওয়ার টেন্ডেন্সি রাখে। তো অ্যালিগেটর গার পালতে গেলে কিন্তু সবসময় ট্যাঙ্কের উপরটা আটকে দিয়ে রাখতে হবে। আবার যে একদম আটকে দিয়ে রাখবেন তাও না, এই অ্যালিগেটর গার কিন্তু বাতাস থেকে অক্সিজেন নেয়, তো ট্যাঙ্কের উপরে কিন্তু একটু হলেও ফাঁকা স্পেস রাখতে হবে, অবশ্যই সেটা দিয়ে যেন অ্যালিগেটর গারটা বের না হতে পারে। আচ্ছা, এই অ্যালিগেটর গার পালতে গেলে কিন্তু আপনার অনেক বেশি খরচ হতে পারে। আমার এখন পর্যন্ত এই গারটা পালতে অনেকই খরচ গিয়েছে। আপনি যদি সবগুলা ট্যাঙ্কের খরচ এবং তাছাড়াও এদের খাবার খরচ হিসাব করেন, ইনক্লুডিং এই মাছের খরচটাও, তখন কিন্তু খরচটা অনেক বেশি হয়ে দাঁড়ায়। তো ফাইনালি আমরা এখন সেই স্টেজটায় দাঁড়িয়ে আছি, যেই স্টেজটার জন্য আপনারা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। আমি আমার অ্যালিগেটর গার ট্যাঙ্কের মধ্যে নিজের হাত ডুবিয়ে দেখাবো যে আদৌ এটা আমার হাতে কোনো অ্যাটাক করে নাকি। যেহেতু এটা একটা মাংসাশী প্রাণী, তো দেখা যাক কি হয়। আমি কিন্তু অনেক বেশি ভয় আছি জিনিসটা নিয়ে। আমি যখন আমার অ্যালিগেটর গার ট্যাঙ্কের মধ্যে আমার হাত দিলাম, দেখুন এটা কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছে। কোথায় ভেবেছিলাম এটা হয়তো আমার হাতে এসে কামড় দিবে, কিন্তু না, এরা কিন্তু মানুষের সাথে কোন রকম কোনো ঝামেলায় জড়ায় না। এরা শুধুমাত্র অন্যান্য মাছ অথবা আরেকটু স্পেসিফিকলি বললে যেই জিনিসটা এদের মুখের মধ্যে ঢোকে সেটা নিয়ে এরা অনেক বেশি আগ্রহী থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু না বললেই নয়, এই অ্যালিগেটর গারের ট্যাঙ্ক সেটআপটা কিন্তু আপনাকে অলওয়েজ অনেক বেশি মিনিমালিস্টিক রাখতে হবে। অনেকেই আমাকে এখন পর্যন্ত কমেন্ট করেছেন যে ভাই এর ট্যাঙ্কে ডেকোরেশন দেন, এই দেন সেই দেন, কিন্তু না, এরকম একটা মনস্টার ফিশ পালতে গেলে আপনাকে মেইনটেইন করতে হবে এদের সাঁতার কাটার জন্য যথেষ্ট স্পেস যেন ট্যাঙ্কের মধ্যে থাকে, এবং অন্যান্য ডেকোরেশন অ্যাড করলে কিন্তু এটা খেয়েও ফেলতে পারে। তো জিনিসটা কিন্তু সবসময় কেয়ারফুল থাকতে হয়। তো ফাইনালি আমি সবকিছু মিলিয়ে বলবো এই অ্যালিগেটর গারটা পালতে যেহেতু আমার অনেক বেশি খরচ হয়েছে এবং অনেক সময়ও লেগেছে, তারপরও কিন্তু জিনিসটা পালতে আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালিগেটর গারটাকে এরকম বড় করা। অনেক চ্যালেঞ্জও আমি ফেস করেছি, কিন্তু তারপরেও সকল অভিজ্ঞতার জন্য আলহামদুলিল্লাহ। আশা করবো আপনাদের কারো যদি অ্যালিগেটর গার নিয়ে ইন্টারেস্ট থাকে তো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আমার দেখা হবে সামনে কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভোলা যাবে না।